হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, র্যাডিক্যাল নারীবাদ কি? এই প্রশ্নের উত্তরটা প্রথমে তোমরা বুঝে নাও। আর তোমরা জানো যে 5 নম্বরের প্রশ্ন খুব বেশি বড় করে লেখা যাবে না, তোমরা 100 থেকে 120টা শব্দে 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে পারবে। প্রথমেই ভূমিকা। র্যাডিক্যাল নারীবাদ বা আমূল নারীবাদ হলো নারীবাদের এমন এক বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি যা পিতৃতন্ত্রকে বা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে সমাজে নারী শোষণের মূল কারণ হিসাবে চিহ্নিত করে। 1960-এর দশক থেকে নারীবাদের দ্বিতীয় তরঙ্গ এর সময়কালে অদ্ভুত এই মতবাদ দাবি করে যে সমাজের প্রতিটি স্তরে পুরুষের আধিপত্য ও নারীর অবদমন একটি ঐতিহাসিক ও পদ্ধতিগত প্রক্রিয়া। এবারে র্যাডিক্যাল নারীবাদ সম্পর্কে মূল বিষয়বস্তু দেখো। এই মতবাদের মূল কথা হলো নারী পুরুষের সম্পর্ক মূলত ক্ষমতার সম্পর্ক, যেখানে পুরুষ শাসক এবং নারী শাসিত। র্যাডিক্যাল নারীবাদীরা মনে করে রাষ্ট্র, সমাজ ও পরিবার সর্বত্রই পুরুষ নারীর ওপর আধিপত্য বিস্তার করে রেখেছে এবং এই লিঙ্গভিত্তিক বৈষম্য ও সেক্সিজম হলো সবচেয়ে আদিম বৈষম্য। তাদের বিখ্যাত স্লোগান ব্যক্তিগতই রাজনৈতিক, দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল, এর মাধ্যমে তারা বোঝান যে পারিবারিক পরিসরে নারীর ওপর যে নির্যাতন, যেমন গার্হস্থ্য হিংসা বা প্রজনন অধিকার চলে, তা কোনো ব্যক্তিগত বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি পুরুষতান্ত্রিক ক্ষমতার রাজনীতির প্রতিফলন। আর এই তত্ত্বে এই তত্ত্ব কেবল আইনি সংস্কারে বিশ্বাসী নয়, বরং তারা সমাজের আমূল পরিবর্তন করতে চায়। তাদের মতে পিতৃতন্ত্রকে সমূলে উৎপাটন না করলে নারীর প্রকৃত মুক্তি সম্ভব নয়। কারণ পুরুষতন্ত্র কেবল একটি সামাজিক প্রথা নয়, এটি এক ধরনের রাজনৈতিক ক্ষমতার কাঠামো যা নারীর শরীর ও যৌনতার ওপরে পুরুষের নিয়ন্ত্রণ বজায় রাখে। কেট মিলেট এর মতে পিতৃতন্ত্র হলো এমন এক রাজনৈতিক প্রতিষ্ঠান যা বল প্রয়োগ ও মানসিক নিয়ন্ত্রণের মাধ্যমে নারীর ওপর পুরুষের আধিপত্য চিরস্থায়ী করে। এবার উপসংহারে কি লিখবে দেখো। পরিশেষে বলা যায়, র্যাডিক্যাল নারীবাদ প্রথাগত রাজনীতির গণ্ডি পেরিয়ে নারীর শরীর, যৌনতা এবং মনস্তাত্ত্বিক স্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ করে। যদিও অতিরিক্ত পুরুষ বিদ্বেষ অভিযোগে এই মতবাদ কিছু সমালোচনার সম্মুখে পড়েছে, তবুও পারিবারিক হিংসা, ধর্ষণ এবং গর্ভপাতের অধিকারের মতো স্পর্শকাতর বিষয়গুলিকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে এই মতবাদের অবদান অনস্বীকার্য। এবার দ্বিতীয় প্রশ্ন। প্রতিটা প্রশ্ন আজকে ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, আচরণবাদের সংশোধনে ইস্টনের অবদান, অর্থাৎ ডেভিড ইস্টনের অবদান। প্রথমে ভূমিকা। রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক বিবর্তনের ইতিহাসে ডেভিড ইস্টন একাধারে আচরণবাদী বিশ্লেষণের রূপকার এবং পরবর্তীকালে তার কঠোর সমালোচক বা সংশোধনকারী হিসাবে পরিচিত। 1969 সালে তিনি আচরণবাদের যান্ত্রিক সীমাবদ্ধতা দূর করে এক নতুন বিপ্লব বা উত্তর আচরণবাদের ডাক দেন, যা রাষ্ট্রবিজ্ঞানে এক নতুন দিশা দেখায়। এবারে ইস্টনের অবদান ও সংশোধন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্সে অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে যোগাযোগ করতে পারো। আমাদের প্রতি সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়, থার্ড সেমিস্টারে। দেখো, ইস্টনের অবদান ও সংশোধন এটা দেখে নাও। আচরণবাদের সংশোধনে ইস্টনের মূল অবদান হলো রাষ্ট্রবিজ্ঞানকে নিছক বিশুদ্ধ বিজ্ঞান তৈরির মোহ থেকে মুক্ত করে বাস্তবের মাটিতে নামিয়ে আনা। তিনি লক্ষ্য করেন যে অত্যাধিক পদ্ধতি ও কৌশল নির্ভর হতে গিয়ে আচরণবাদীরা সমকালীন সমাজ ও রাজনীতির জ্বলন্ত সমস্যাগুলিকে উপেক্ষা করেছে, যেমন যুদ্ধ, বর্ণ বৈষম্য বা পারমাণবিক সংকটকে। এই প্রেক্ষাপটে ইস্টন প্রাসঙ্গিকতার ধর্ম এর ডাক দেন। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করেন যে অস্পষ্ট হওয়া ভালো, কিন্তু অপ্রাসঙ্গিকভাবে সুনিশ্চিত হওয়া অর্থহীন। ইস্টনের গবেষণার যান্ত্রিক কৌশলের চেয়ে সারবস্তু বা বিষয়বস্তুর ওপর অগ্রাধিকার দেন। তিনি আচরণবাদের
তথাকথিত মূল্যমান নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সংশোধন করে গবেষণার গঠনমূলক মূল্যবোধ ও কর্মমুখিতার ওপরে জোর দেন। তার মতে রাষ্ট্রবিজ্ঞানে কেবল তাত্ত্বিক হলেই চলবে না, তাদের বুদ্ধিজীবী হিসাবে সমাজের সংকট মোচনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এবার উপসংহার। পরিশেষে বলা যায় ডেভিড ইস্টন বৈজ্ঞানিক পদ্ধতিকে বর্জন করেননি, বরং তার কঠোরতা কমিয়ে বিজ্ঞানের সঙ্গে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের মেলবন্ধন ঘটিয়েছেন। তার এই সংশোধনের ফলেই রাষ্ট্রবিজ্ঞান একটি বিমূর্ত তাত্ত্বিক জগৎ থেকে বেরিয়ে এসে মানব কল্যাণে নিবেদিত একটি গতিশীল ও প্রয়োগমূলক শাস্ত্রে পরিণত হয়। এবারে আজকে ক্লাসের শেষ প্রশ্ন বা তৃতীয় প্রশ্ন, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা। অ্যান্সারটা দেখে নাও। ভূমিকা: রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে নীতিমানবাচক বা আদর্শবাদী দৃষ্টিভঙ্গি হলো প্রাচীনতম ধারা। প্লেটো থেকে শুরু করে কান্ট ও হেগেল পর্যন্ত দার্শনিকরা এই ধারার বাহক। তবে বিংশ শতাব্দীতে আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণের যুগে এই দৃষ্টিভঙ্গি বেশ কিছু গুরুতর সীমাবদ্ধতা ও ত্রুটি লক্ষ্য করা যায়। নীতিমানবাচক দৃষ্টিভঙ্গিটা কি, সেটা সংক্ষেপে এখানে বলা হয়েছে। দেখো, এই দৃষ্টিভঙ্গি মূলত দর্শন ও নৈতিকতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। এখানে রাজনৈতিক ঘটনা বা প্রতিষ্ঠানের বাস্তব বিশ্লেষণের চেয়ে কী হওয়া উচিত বা আদর্শ রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া দরকার তার উপরে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। এবার সীমাবদ্ধতা বা সমালোচনা দেখে নাও। প্রথমত হচ্ছে অবৈজ্ঞানিক পদ্ধতি। এই দৃষ্টিভঙ্গি মূলত বিমূর্ত, কল্পনা ও অনুমান নির্ভর। এখানে পরীক্ষালব্ধ তথ্য সংগ্রহ ও প্রমাণের বিশেষ সুযোগ নেই, ফলে এর সিদ্ধান্তগুলো অনেক ক্ষেত্রেই বাস্তব বিবর্জিত এবং কাল্পনিক হয়ে পড়ে। দ্বিতীয় বলা হচ্ছে, দেখো, ব্যক্তি সাপেক্ষ। নীতিমানবাচক আলোচনায় গবেষকের নিজস্ব মূল্যবোধ, নীতি জ্ঞান ও পছন্দ অপছন্দের ওপর নির্ভরশীল, ফলে এখানে বৈজ্ঞানিক নিরপেক্ষতা বজায় রাখা কঠিন হয় এবং সর্বজন গ্রাহ্য কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তৃতীয়ত, আচরণ উপেক্ষা। এই দৃষ্টিভঙ্গি কেবল দার্শনিক তত্ত্ব, অতীত ইতিহাস এবং আইনি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। মানুষের বাস্তব রাজনৈতিক আচরণ, ভোটদান পদ্ধতি, মনস্তত্ত্ব এখানে প্রায় উপেক্ষিত হয়। চতুর্থ, রক্ষণশীলতা। অনেক সমালোচকের মতে এই দৃষ্টিভঙ্গি মূলত রক্ষণশীল। এটি প্রচলিত সমাজ ব্যবস্থা বা স্থিতাবস্থাকেই আদর্শ হিসাবে টিকিয়ে রাখতে চায়, যা অনেক সময় প্রগতিশীল পরিবর্তনের পথে বাধা হয়ে দাঁড়ায়। এবার উপসংহারে কি লিখবে দেখে নাও। উপসংহারে কি বলা হচ্ছে? পরিশেষে বলা যায় নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি বাস্তবের চেয়ে আদর্শের বাড়াবাড়ি থাকলেও এর গুরুত্ব পুরোপুরি অস্বীকার করা যায় না, কারণ লক্ষ্য বা নৈতিক আদর্শ ছাড়া রাজনীতি নিছক ক্ষমতার লড়াইয়ে পরিণত হয়। তাই বর্তমানে আচরণবাদের তথ্যের সঙ্গে নীতিমানবাচকতার মূল্যবোধের সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট 3টি প্রশ্নের উত্তর।